ইরফান মায়রাকে বাঁ হাতে আগলে নিল। মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়রা 2 মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মায়রাকে ছাড়ল না। বাঁ হাতে মায়রাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়রার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়রার দিকে চেয়েই রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মায়রাকে নিয়ে গড়গড় পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার সিট বেল্ট বাঁধতে গিয়ে মায়ের কোলের উপর থেকে মায়রার ডান হাতটা চোখে পড়লে বাঁখারা হয়। দ্রুত মায়রার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মায়রা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মায়রা কথাটা শেষ করতে পারল না। ইরফান মায়রাকে 2 হাতে তুলে সেই সিটে বসে পড়ে। এরপর মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ি দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মায়রার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মায়রার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়রার হিজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মায়রা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যে বলার স্বভাব আমি লাইক করি না। মায়রা কি বলবে বুঝতে পারছে না। তার বারবার জাহরা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মায়রা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মায়রা ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখলো মায়ের ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে, একটাও মিথ্যা বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়েরা ঢোক গেলে কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মায়েরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মায়রার কোমরে, বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে আছে। মায়রা সরে যায়। ইরফান বিরক্ত হলো। দ্রুত বাঁ হাত তুলে মায়রার মুখ তার দিকে ফেরায়। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল। আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো এই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবু ভীষণ ভারী লাগে। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়েরা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেনা তুললো, এখন আবার। ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই? মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মায়রার দিকে মুখ এগোতে নিলেই মায়রা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিয়েছিল নিয়েছিল। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মায়রা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়রা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়েরা সিটে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা অফিস রুমে বসেছিল। তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যারই হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান। এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিত আছে। সেখান থেকে ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট্ট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরা ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়।
অবাক হয়ে ইরফানের এমন সম্বোধনের সাথে ইরফানকে এখানে দেখে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে, অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়, কোনো রকমে বলে, মানে তুমি? আর বলতে পারে না, তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরা বাম গালের সাপটে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কান ঝাঁঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগেই একই গালে পরপর আরো দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে দুবার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরও দুটো থাপ্পড় পরপর অন্তরের গালে বসায়। পুরো ৫টা দাবাং মার্কা চড়, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো করে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমে দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান। দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরটার ডেস্ক দু হাতে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তার আগেই চলে গিয়েছে বিধায় অন্তরা এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায়। গতদিনের মতো একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালার জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মায়রা ইরফানের পাশের সিটে বসে। একটু পরপর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মায়েরা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়েরা কথাটা বলার ঠিক ১ মিনিট পরেই ইরফান গাড়ি ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর ১ সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা কিছু বলার আগেই ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরণীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করেই মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মায়রা ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মায়রা আর কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মায়রাকে আগলে নেয়। মায়রা বিস্ময়ের চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তেই মায়রার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, হুম। মায়রা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়রার পানে চেয়ে আছে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়, মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মায়রা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মায়রা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়। মায়রা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো ৩ প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়রার পানে। অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মায়রা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু স্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়রা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই প্লেট লাস্ট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানল মায়রার কথা। আরও ১ প্লেট দিতে বলে মায়রাকে। মায়রা এবারে প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখল
ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়েরার মুখেটুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন যেন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়রার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করলো। মায়রা তো বেজায় খুশি, দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধ হয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না, আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেয়ে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা না বলুন? ইরফান মায়ের দিকে চেয়ে মুখেটুকু কেমন যেন গিলে নিল। সে নিজেও জানে না। এরপর মায়ের দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডিলিশিয়াস। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়ের দিকে এগিয়ে আসলে মায়েরা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারে পানির বোতল নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মায়েরা বোধহয় বুঝলো ইরফানের মুখ চোখ দেখে, লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো সে খাবে না। মায়েরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরো অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এ মাথায় যায়, আরেকবার ও মাথায় যায়। এটা সে সামনাসামনি কখনোই দেখেনি। আজ প্রথম সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার বাঁ হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা উঁচু করে আমতার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মায়ের দিকে তাকালো। কলে কিছু একটা বলেই কল কেটে ফোন পকেটে রাখলো। মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়েরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পেছনে থাকা সেই নৌকার দিকে আঙ্গুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়রার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলোই টিকিট কাটে। মায়েরা ভীষণ খুশি হয়, এখন অনেকে উঠেছে। অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মায়েরা যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এইবারে লোকজন নেমে গেলে ইরফান মায়রাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মায়রা ইরফানকে ঘেঁষে বসেছে। দু হাতে ইরফান বাঁ হাতে জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশে প্রায় সবগুলো সিট নিজের জন্যই জাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মায়রাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মায়রাকে। ভাবনার মাঝে নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মায়রা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মায়রার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মায়রাকে দুখাতে আগলে নিয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নেয়। মায়রা কিছু বলল না, উল্টে দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝল। ইরফান বা হাতে মায়রার কপাল টাচ করে দেখল মায়রা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝলো ভয় পাওয়ার ফল এসব। মুখ নামিয়ে মৃদু স্বরে বলে, নেমে যাচ্ছি। মায়রা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভ্রু কুঁচকে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মায়রাকে ভীষণ ঝাপসা দেখল। মায়রা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছু বলল না। বাঁ হাত তার গলায় মুখ গুজে রাখা মায়রার মুখ খানিকটা উঁচু করে ধরে। মায়রা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়েরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো।
নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরো চেপে বসতে চায়। চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বা হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়ের গলার ভাঁজে হাত দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে নেয় মায়ের পুরো শিশু শরীর। ইরফান মায়ের গলায় মায়ের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়ের গলা থেকে নেমে মায়েরা হাঁসফাঁস করে। সব ভয়ে পালিয়ে গেছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে, বিড়বিড় করে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মায়রা মিনমিন করে বলে, সরুন মানুষ। ইরফান আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড় করে বলে, নো। মায়রা চোখ বুঝলো, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান মায়রাকে টেনে নেয়। মায়রা ইরফানের গলায় দু হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলায় মায়রা আবারও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো। দু হাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় মায়রাকে। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শেষ বাজায়। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মায়রা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার। একটি রেস্টুরেন্টের এক কোণায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা সামনে চেয়ারে বসে ভাঙ্গা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুজেই রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল? আর 5টা আরেকটা গালে দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়াও হলো না? ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না। আমার সাথে মায়রার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করলে, ভাবলেই আমার নিজের মধ্যে থাকি না আমি। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কি রে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মা গো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দুরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? ক আমারে, আমি সমাধান দিই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি ইরফানের বউটারে কেচে দিল। এরপর ইরফানে ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাজিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই ছেমড়ি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভ্রু কুচকে তাকায় নাজিমের দিকে। রেগে বলে, ও তোর কোলে উঠে পড়েছে, তো নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানুক, তবুও আর কারো না হোক। অন্তরের কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মায়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক, তবু অন্য মেরে ঘেঁচতে দিবি না। একটু উদার হরে মেরি মা। এবার ভুলে যাও, ওকে এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাচে মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি 2 পায়ে খাড়া। ইরফান ওকে ছোঁয়নি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুত ভাবে তাকালো নাজিমের দিকে। আর কি লাগে? মায়েরাকে একজন চাইছে, ইরফানে তো একজন চাইছে, আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাজিমের উদ্দেশ্য বলে, তুই অন্তরের মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাজিম জানু, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলেই নাজিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কি যে ভালো লাগছে। আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কি রে, পারবি না?
নাজিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে, মশকরা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি। তোর ভাই কোথা থেকে উড়ে আসলো রে? ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, সোনা নাজিম, ও আমার কান্দুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব। নো টেনশন। নাজিম পাতামুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নেই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে এটা তো সে কখনো এখনো মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে, সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুক করে তুলে আনুক। কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফানের মাইন্ডের ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরা দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলা সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলা সেই কুটনামি শেখাই আর আমরা শিখে নিয়ে ফলাবো। তারপর সে অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা কি শান্তি! শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে? কথাটা শুনেই নাছিম চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে, টেবিলের তলা খোঁজে, চিল্লিয়ে ওঠে, ও মা গো, আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও। বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাজিম শুদ্ধর হাসি শুনেই মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস, তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কি রে সোনারা, আমাকে ধরতে চাওয়া ছোঁয়াচে রোগ নাকি? প্রথমে ভাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাঁড়া আছে। তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ! অন্তরা রেগে বলে, তোদের বিচ্চামি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি বলতো? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরো 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সে সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাজিম বিরক্ত হয়ে চেয়ারে বসল। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তুই মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকে কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে এসব। অন্তরা ছলছল চোখে তাকায় নাজিমের দিকে, ভাঙ্গা গলায় বলে, তুই মায়রাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাজিম চেয়ারে হালান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের। একটু আধটু ফিলিংসও আছে, বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী, কবুলের একটা জোর আছে, এইটা হয়তো ভাবতো। সব শেষে বারবি ডল আমাকে চায় না। যেখানে বারবি ডল নিজেই আমাকে চায় না, আমার চাওয়ায় তো ওখানে ফুল স্টপ পড়ে যায়। নাজিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। সত্য নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশ ফিরিয়েছিল, ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার দু হাতে গ্লাভস। নাজিম, অন্তরা ও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাজিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময়ের চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পেছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাজিম দুজনেই অন্তরার পেছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার দু হাত টেবিলের উপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকেই টেবিলের উপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে।
অন্তরা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ নাজিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাজিম অপর পাশ থেকে ইরফানকে টানে, সেও ইরফানকে এক চুলও সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরো বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেয়েটা এই জ্বলন্ত কয়লার মাঝে পড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ নাজিম প্রায় মিনিট পাঁচেক পর ইরফানকে একটু নাড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ নাজিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাছিমের উদ্দেশ্যে বলে, নাছিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাজিম শুদ্ধ বলার আগেই অন্তরা বা পা হাত ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে যায়, তাকায়। নাজিম অন্তরাকে জোর করেই টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ে চড়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাজিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলেই শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি, বাদ দিব। ইউ নো ও আমার লিটল গার্লের হাতের কি অবস্থা করেছে। লিটল গার্ল ওর হাত দিয়ে কিছু ঠিক করে খেতে পারছে না, খেতে গিয়ে হাতের জলুনিতে কেঁদে ফেলছে। একে ছেড়ে দিব, হাউ ফানি। ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলেই শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো, হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝেই ইরফান শক্ত কণ্ঠে বলে, এজন্যই জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলেই হনহন করে বেরিয়ে যায়। শুদ্ধ বাঘ হারা হয়ে শুদ্ধ ইরফানের প্রস্থান দেখলো। আশেপাশে তাকালে দেখলো গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকেও তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো। সাথে বিরক্ত হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলেই তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবলো, কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুইয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না, জানিস। এরপর একটু গলা ঝেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি? জানিস সোনা, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তে চায়ই না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভেতর গিয়ে হজম হয়ে যায়। তবু আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোদের কাছে? তোর কাছে? মানুষের এত অপকার আর সইতে পারি না আমি। তিনটে মেয়ে আর একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনেই সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস। এত সৌন্দর্য দিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাজিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরা দিকে ফিরে বলে, হাত দে রে, নয়তো আরো খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া, দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে, আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাজিম আধা ঘন্টা হলো বসে এর তামাশা দেখছে, এবার মেজাজটা গেল খারাপ হয়ে।
এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যা তা করে দিয়েছে। বন্ধু বলে সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না? রেগে মেগে অন্তরা হাত জোর করে হাত টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাছেম রেগে বলে, তোর ঢং অফ করতো, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাজিমের হাত থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধু ঢঙই করি, আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে? নাজিম অন্তরার হাত ভালো করে দেখছে, খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। অতঃপর অন্তরা হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস, আর বারবি ডল কিউটের ডিব্বা, মেয়ে হয়েও তো ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আকলে মারলি বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাছিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো, দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাছিম পাত্তা দিল না, একে বিয়ে না দিলে এ সোজা হবে না। মায়রার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়রা তার ঘরে পড়ার টেবিলেই বসে বই পড়ছে। টেবিলের ওপর ছোট্ট ঘড়িটায় চোখ বোলায় 9:30। মায়েরা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায়। জানালা খুলে রেখেছে, রাতের অন্ধকার সাথে চেঁচে পোকার ডাক। মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায়। মায়েরা টেবিলের উপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে চেঁচে পোকার ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধকর এক রাত্রি। মায়েরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাকি পোকা দু একটা মায়রার মুখের উপর এসে মিটিমিটি জ্বলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে। আলো ভরা কালো চোখে, কি মাধুরী গো কি মাধুরী, মনও চাহে যে ধরা দিতে, মনও চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধু মালতী ডাকে আয়। মায়েরা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরা ভয় করল না, বরং সেই শিশির উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শিসের শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়, সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মায়েরার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো, আর একটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে 2 হাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মায়রার খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখি ন্যায় আঁধারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়রা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকে সেই কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনের গানের সুরে বাজানো শেষ শুনেই তো মায়রা এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় গিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনেছে। মায়েরা তো এই গানের সুরে বাজানো শীষের একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে। এর পরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো! এক এক দিন এক একটি গানের সুরেলা শীষ ভেসে আসতো। মায়েদের মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয়, 5 দিন পর মায়েরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়।
মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না সেই শিশুওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলে যেত। মায়েরার ভীষণ ইচ্ছে করত সেই শিশুওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত, ওই অদৃশ্য শিশুওয়ালা তুমি কেমন দেখতে? 14 বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তো বা নয়। সে ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শিশুওয়ালাকে কি যে ভালো লাগতো মায়রার! তার খুব মন খারাপ হতো শিশুওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা সেই শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শিশুওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে, সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে। কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়রার মনে পড়ল শিশুওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে খুব জানতো পোড়া কপালের মেয়ে মায়রাকে নিয়ে কেউ ভাবে না, শিশুওয়ালাও ভাবে না। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়রা। তার শিক্ষা, স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল করে না বসে থাকে। মায়রা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি। মাঝে মাঝে মনে পড়তো একটু আধটু। তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবেই মায়েরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিশুওয়ালা। মায়েরা ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়রার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলে লাইট জ্বালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝেই তার কানে সেই সুরে শীষ ভেসে আসে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই। মায়রা হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতর থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরে শীষ ভেসে আসছে। সাঁঝের বেলায় রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। মারার এই সুর, এই শীষ সবকিছু যে ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়েরা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়ের কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরো তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়ে এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই। দরজা লক করে পিছু ফিরে মায়রাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাবয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে। এরপর গলা ঝেড়ে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়েরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশুওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না।
তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমে ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করে। মায়রাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়রাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মায়রার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে, চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার চোখের পানে। মায়রার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিশুওয়ালা? নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।